কাল অবশেষে মুখ খুলেছে জাতিসংঘ এবং জাতিসংঘ কালকে মুখ খুলে যে কথাগুলো বলেছেন আমার নিঃসন্দেহে মনে হয় পাকিস্তানের ডিপ্লোম্যাসির জায়গাটা কিন্তু কালকে আর থাকলো না। মনে রাখবেন এই মুহূর্তে জাতিসংঘের নন পার্মানেন্ট মেম্বার কিন্তু পাকিস্তান। এমনকি জুন মাসে কিন্তু তাদের প্রেসিডেন্সিয়াল এই পদটি কিন্তু পাওয়ার একটা জায়গা তৈরি হয়েছিল। এই মুহূর্তে জাতিসংঘের এই পদে আছে ফ্রান্স। এপ্রিলের পর জুনে কিন্তু পাকিস্তান এই জায়গায় যেতে পারতো। তার আগেই জাতিসংঘের পার্মানেন্ট যে 5 সদস্যের দল তারা একটি ভেটো নিয়ে আসে এবং সেই রেজলিউশনের পর কালকে পাকিস্তানকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয় এই জিনিস আর চলতে দেওয়া যাবে না। উল্লেখযোগ্য বিষয় কি জানেন, পাকিস্তানের অন্যতম সহযোগী দল রাষ্ট্র চায়না পুরো বিষয়টায় মুখে কুলুপ এঁটেছে। অর্থাৎ একদিকে গোটা বিশ্বের প্রায় 150টি দেশ ভারতের সঙ্গে, অন্যদিকে পাকিস্তান একা। হয়তো তুরস্ক সাপোর্টটা ওরা পরবর্তীকালে পেতে পারে, কিন্তু কালকে জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিল যে কথাগুলো বলে দিল এরপর পাকিস্তানের কোণঠাসা হওয়ার প্রক্রিয়া কিন্তু আরো অনেকটা দূর এগিয়ে গেল এবং আমার মনে হয় পাকিস্তানে ঘুরে দাঁড়ানোর জায়গাটা ডিপ্লোম্যাসির স্তরে আর থাকলো না। কি বলেছে কালকে জাতিসংঘ আমি একটু আপনাদের বলে দিতে চাই। তার আগে একটু আপনাদের বলতে চাই, জাতিসংঘে কিন্তু কার্যত প্রমাণিত হয়ে গেছে এই যে পেহেলগাম অ্যাটাক হয়েছে এর পিছনে পাকিস্তান পরিষ্কারভাবে জড়িত। কালকে যে রিপোর্ট আমাদের সামনে এসছে সেখানে দেখা যাচ্ছে কাশ্মীরের যুবক সম্প্রদায়গুলোকে ধরে ধরে টার্গেট করা হয়েছিল লস্কর-ই তৈবার পক্ষ থেকে এবং এদেরকে বাছাই করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছিল। পাকিস্তানের কিভাবে গেছিল? এরা স্টুডেন্ট ভিসার মাধ্যমে গেছিল। অর্থাৎ যুবকদের টার্গেট করে স্টুডেন্ট ভিসার মাধ্যমে এদেরকে পাকিস্তানে পাঠানো হয়েছিল এবং দিনের পর দিন সেই পাকিস্তানে ছাত্র যুব অবস্থায় এদেরকে ট্রেন্ড করা হয়েছিল কিভাবে গুলি চালানো হবে, কোন পদ্ধতিতে এই নাশকতামূলক আক্রমণ করা হবে। পরবর্তীকালে একে সিরিজের বন্দুক হাতে দেওয়া হয়, সেই বন্দুক চালানো শেখানো হয় এবং এদেরকে সিকিউরিটি পার্সোনালের পোশাক দেওয়া হয়। ফলে পুরো বিষয়টাই যে ওয়েল প্ল্যান্ড, ওয়েল এস্টাবলিশমেন্ট কালকে করা হয়েছে জাতিসংঘে এবং সব মিলিয়ে পাকিস্তানের আসল মুখোশ কিন্তু জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে 190টা দেশের সামনে কালকে খুলে যায়। কালকে জাতিসংঘে এ বিষয়ে একটি স্টেটমেন্টও জারি করা হয়। দেখুন, পাকিস্তান কিন্তু 2025 এবং 26 সালে নন পার্মানেন্ট মেম্বারের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে একটা যেতে চলেছিল। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পাকিস্তানের কাছে জাতিসংঘের এই ধরনের বার্তা এবং গোটা বিশ্বকে এই মুহূর্তে ভারতের পাশে থাকার আহ্বান নিঃসন্দেহে পাকিস্তানকে ডিপ্লোম্যাটিক স্তরে বড় একটা ধাক্কা দিয়েছে। এপ্রিলে এই মুহূর্তে জাতিসংঘের প্রেসিডেন্সিয়াল যে পদ আছে সেখানে কিন্তু ফ্রান্স হোল্ড করে, আর 2025-এর জুলাই মাসে পাকিস্তান কিন্তু এই জায়গাটি যাবে। অর্থাৎ সব মিলিয়ে আপনারা বুঝতে পারছেন জাতিসংঘে পাকিস্তান অত্যন্ত গুরুত্বপূর্ণ নন পার্মানেন্ট মেম্বারের লিস্টে থাকা সত্ত্বেও গোটা বিশ্ব যখন তাদের বিপক্ষে কথা বলে তখন কার্যত পরিষ্কার হয়ে যায় ডিপ্লোম্যাটিক সমস্ত স্তরে ভারতের প্রভাব আলটিমেটলি কালকে গোটা বিশ্ব ফের একবার দেখলো এবং এরপরে অসংখ্য ইকুয়েশন কিন্তু তৈরি হলো, যাই ভিডিওতে আমি আপনাদের বলতে শুরু করব। তার আগে বলি কালকে জাতিসংঘ কি বলেছে। এই পেহেলগাম অ্যাটাক নিয়ে তারা পরিষ্কারভাবে বলেছে এ রিপ্রেহেন্সিবল অ্যাক্ট অফ টেরোরিজম। অর্থাৎ ওয়েস্টার্ন মিডিয়া প্রথমে এই পুরো বিষয়টাকে মিলিটেন্ট হামলা বলে চিহ্নিত করার চেষ্টা করেছিল। কালকে একটি ভিডিওতে আপনাদের আমি বলেছিলাম মিলিটেন্ট এবং টেরোরিজমের মধ্যে পার্থক্যটা কি। মিলিটেন্ট মানে নিজের দেশের বিদ্রোহী কোনো গ্রুপ যদি সেই দেশের সরকারের বিপক্ষে বিভিন্ন কারণে বিদ্রোহ করে তখন সেই আক্রমণকে বলা হয় মিলিটেন্ট আক্রমণ, কিন্তু এটাতে পরিষ্কারভাবে পাকিস্তান যোগ স্পষ্ট। ফলে সন্ত্রাসবাদী আক্রমণ অনেক মিডিয়ায় কিন্তু প্রথমে বলতে না চাইলেও আজকে জাতিসংঘের এই বিবৃতির পর তারা বলতে বাধ্য হবে। অর্থাৎ প্রত্যেকটি পদক্ষেপে পাকিস্তান কিন্তু কোণঠাসা হচ্ছে এবং অ্যাক্ট অফ টেরোরিজম বলার মাধ্যমেই জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিল 150টা দেশ কার্যত স্বীকার করে নিল এর পিছনে পাকিস্তান জড়িত আছে। পাকিস্তান সরকার বলেছিল এই পুরো বিষয়টাই মিথ্যে গুজব। নরেন্দ্র মোদীর নাম করে তারা বিভিন্ন ক্ষেত্রে হুমকি হুঁশিয়ারি দিয়ে বলেছেন উল্টে বালুচিস্তানে ভারতবর্ষ জড়িত আছে, কাশ্মীরের সঙ্গে পাকিস্তানের কোনো লেনাদেনা নেই। কিন্তু জাতিসংঘ কাকে কি বললো? জাতিসংঘ বলল এই সমস্ত টেরোরিজমের যে ঘটনা পেহেলগামে হয়েছে, কাশ্মীরে হয়েছে, তার অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে। এমনকি তারা বলেছে ট্রেস দ্যাট হু আর রেসপন্সিবল। সেটা হতে পারে অর্গানাইজার, সেটা হতে পারে ফিনান্সার এবং এর পিছনে যে সকল স্পন্সর জড়িত আছে তাদেরকে অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে। অর্থাৎ বুঝতেই পারছেন এর পিছনে অর্গানাইজার কারা,
এই সমস্ত ঘটনার স্পন্সর কারা এবং এই সমস্ত ঘটনার মদতদাতা বা ফিনান্সার কারা? জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিল কিন্তু পরিষ্কারভাবে পাকিস্তানকে বসিয়ে রেখে পাকিস্তানকে এই বার্তা দিয়েছে। দেখুন, এই ধরনের নোটিশ যখন কাকে জাতিসংঘ জারি করে, সমস্ত দেশকে কিন্তু সই করতে হয়। ধরেই নেওয়া যায় পাকিস্তান সরকার এই রকম নোটিশে, এই রকম রেসপন্সিবল একটা বিহেভিয়ারে কিন্তু তারা সই করেছে। এই অর্গানাইজেশন বিহেভিয়ারে তারা একটা অংশ, এবং কালকে গোটা বিশ্বের সামনে তাদেরকে স্বীকার করতে হয়েছে পাকিস্তানের মদতে এই ধরনের টেরোরিজম অ্যাক্ট দিনের পর দিন কাশ্মীরে হচ্ছে। ভাবলে অবাক লাগে, ঠিক 1 মাস আগে এই জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলেই তারা কাশ্মীর নিয়ে লম্বা লম্বা কথা বলেছিল, আর সেই জাতিসংঘে বসেই তাদের কাশ্মীর নিয়েই সমস্ত অভিযোগকে আজকে তাদেরকে নিজেদেরই গিলতে হচ্ছে। পরবর্তীকালে জাতিসংঘে বলেছে এই মুহূর্তে জাতিসংঘের প্রত্যেকটি সিকিউরিটি কাউন্সিলের প্রত্যেকটি দেশ ভারতের সঙ্গে সহায়তা করবে। মানে জাতিসংঘের সমস্ত দেশ নির্দেশ দিচ্ছে পাকিস্তানের সন্ত্রাসবাদীর বিপক্ষে পাকিস্তানকেও ভারতের সঙ্গে সহযোগিতা করতে হবে। ডিপ্লোম্যাসির মিডিয়ামটা আপনারা বোঝার চেষ্টা করুন। গোটা বিশ্বের সামনে পাকিস্তান কালকে কার্যত মুখে কুলু পেটেছে। পাকিস্তানের সহায়তা চায় না, একটা শব্দ অব্দি বলতে পারেনি। মনে রাখবেন, চায়না কিন্তু জাতিসংঘের পার্মানেন্ট মেম্বার, তাদের কিন্তু ভেটো আনার ক্ষমতা আছে। তারা কিন্তু চাইলেই এই সমস্ত পুরো প্রক্রিয়াটাকেই ভেস্তে দিতে পারতেন, বিরোধ করতে পারতেন। কিন্তু আন্তর্জাতিক প্রেশার এই মুহূর্তে এতটাই বৃদ্ধি পেয়েছে যে তারা পাকিস্তানের সপক্ষে এসে শেষ 5 দিনে 5টা মিনিট অবধি কথা বলতে পারেননি। অর্থাৎ চাইলেই চায়না যে রেজলিউশন ভেস্তে দিতে পারতেন, তা কিন্তু চায়নার পক্ষ থেকে চেষ্টাই করা হলো না, কারণ জাতিসংঘ এই পুরো বিষয়টাকে টেরোরিজম অ্যাক্ট বলে স্বীকৃতি কালকে দিয়ে দিয়েছেন। জাতিসংঘ স্টেটমেন্টে বলেছেন, ফুললি কোঅপারেট উইথ ইন্ডিয়ান অথরিটিস অ্যান্ড এনশিওর জাস্টিস আন্ডার ইন্টারন্যাশনাল ল। আর এখানেই লুকিয়ে আছে ট্রিক্স। অনেকে বলছেন জাতিসংঘের এই ধরনের স্টেটমেন্টের পর ইন্টারন্যাশনাল ল এর আন্ডারে এনে পাকিস্তানের এই টেরোরিজম অ্যাক্টকে বিরোধিতা করা হবে, বিভিন্ন আইন কানুন প্রসেস শুরু করতে হবে, এবং ভারতবর্ষ সেটাই কিন্তু চাইছে। প্রথম দিন থেকে ভারতের বিভিন্ন অ্যাক্টিভিটি দেখে আমি প্রথম থেকে বলেছিলাম ভারতবর্ষ 2 রকমের মুভমেন্ট করার চেষ্টা করছে, একটা কাইনেটিক, একটা নন কাইনেটিক। এই নন কাইনেটিক মিডিয়ামে জাতিসংঘের মতো জায়গায় পাকিস্তানের এই রকম হত্যাকাণ্ডকে টেরোরিজম অ্যাক্ট হিসাবে প্রমাণ করে দিয়েছে ভারতবর্ষ। এবার প্রয়োজন ইন্টারন্যাশনাল ল এর আওতায় এনে পাকিস্তানের বিপক্ষে আইনত প্রসেসটাকে শুরু করা। আরো ইন্টারেস্টিং বিষয় কি জানেন, পাকিস্তান কিন্তু সিন্ধু জল চুক্তি নিয়ে জাতিসংঘে বিভিন্ন কথাবার্তা বলতে পারতো, কিন্তু এই মুহূর্তে তারা সাপোর্ট হিসাবে কাউকেই পাচ্ছেন না, ফলে তারাও কিন্তু বলার মতো ক্ষমতায় নেই। এবং সিন্ধু চুক্তির পর কালকে পাকিস্তান এমার্জেন্সি অবধি ঘোষণা করে দিয়েছেন একটি জায়গায়। যাক, আমি আরেকটা ভিডিও বানাচ্ছি, আপনারা পুরো বিষয়টা ওখানে জানতে পারবেন। এখানে সম্ভাবনা অনেক কিছু হলো। দেখুন, জাতিসংঘ যখন একটা দেশের পাশে ওপেনলি এসে দাঁড়ায়, তখন সেই দেশ কিন্তু অনেকটা ডিপ্লোম্যাসিক দিক থেকে স্ট্রং হয়ে যায়। এই মুহূর্তে কিন্তু ভারতবর্ষকে সাহায্য করতে এগিয়ে এসছে তুলসী গ্যাবার্ট, তিনি তার ফুল টিম ভারতবর্ষকে দিতে পারছেন। ইসরায়েল সরাসরি টুইট করে বলেছেন আমরা ভারতবর্ষের সঙ্গে আছি, কি প্রয়োজন শুধু বলুন। অর্থাৎ সামরিক শক্তির দিক থেকে ভারতবর্ষ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ নিতে চলেছে, তা বিভিন্ন জায়গায় আভাস পাওয়া যাচ্ছে। কিন্তু ডিপ্লোম্যাসির জায়গা থেকে যদি ইন ডিটেল ভাবেন, তাহলে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে ভারতবর্ষ ডিপ্লোম্যাসিতে অলরেডি পাকিস্তানকে 5টা গোল মেরে দিয়ে বসে আছে। জাতিসংঘে পরিষ্কার বলা হচ্ছে পাকিস্তানের এই কাশ্মীরের টেরোরিজম অ্যাটাকের বিপক্ষে ইন্টারন্যাশনাল ল অনুযায়ী বিভিন্ন প্রক্রিয়া শুরু করতে জাতিসংঘ চায়, যার পাল্টা কালকে কোনো দেশের পক্ষ থেকেই কিন্তু আসেনি। পাশাপাশি আরো একটা বিষয় এখানে বলার বিষয়, কালকে জাতিসংঘের মুখপাত্রকে কাশ্মীর নিয়ে প্রশ্ন করা হয়। তিনি যা কথা বলেছেন তাও কিন্তু বিস্ফোরক। তিনি বলেছেন ইউএন কাউন্সিলের রেজলিউশন 47 এর আন্ডারে যে ধারা আছে, সেই ধারা অনুযায়ী কাশ্মীরের এবার বিচার প্রক্রিয়া করা হোক। এই ধারাতে কি বলা হয়েছে একটু আপনাদের বলে দিই। 21শে এপ্রিল 1948 জাতিসংঘের রেজলিউশন 47 ইউএন চার্টার সাইন করে ভারত এবং পাকিস্তান। সেখানে 3টে প্রস্তাব কিন্তু দেওয়া হয়। সেখানে বলা হয় এই মুহূর্তে পিওকেতে পাক অকুপাইড কাশ্মীরকে খালি করতে হবে পাকিস্তানকে। কি বলা হয়েছে এক্সাক্ট লাইন, টু সিকিউর দ্য উইথড্রল ফ্রম দ্য স্টেট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর অফ টিবেটিয়ান পাকিস্তানিস, এবং বিভিন্ন গোষ্ঠীর নাম তারা বলেছেন। এবং তারা বলেছেন এই মুহূর্তে যে কোনো সম্প্রদায়ের মানুষ জম্মু এবং কাশ্মীরের পিওকেতে থাকতে পারে, কিন্তু ইমিডিয়েট আকারে সবার প্রথমে খালি করতে হবে।
তারপরেই এই ইউএন চার্টারের 47 রেজলিউশন অনুযায়ী আমরা কাজকর্ম শুরু করব। প্রথম পয়েন্ট হলো পিওকেতে এই পুরো বিষয়টিকে খালি করতে হবে পাকিস্তান সরকারকে। এরপরে ভারতবর্ষ পিওকে ওরিয়েন্টেড জায়গায় নিজের যে আর্মি আছে সেই আর্মি ডিপ্লয়মেন্টের সংখ্যা একটু কমাবে। এই দুটো পদ্ধতির পর জাতিসংঘ পাকিস্তান অকুপাইড কাশ্মীর নিয়ে কিন্তু বিচার প্রক্রিয়া শুরু করবে। আর ভারত কিন্তু সেটাই প্রথম দিন থেকে বলে আসছে, কেন পিওকে জোর করে দখল করে রেখেছে পাকিস্তান। যদি আমরা পাকিস্তানের বিপক্ষে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিই তখন এই জাতিসংঘ কিন্তু প্রতিবাদ করবে। কিন্তু দিনের পর দিন জাতিসংঘকে অমান্য করে যারা পিওকে দখল করে রেখেছে, যারা ইউএন চার্টারের 47 নম্বর রেজলিউশন মানছে না, তাদের বিপক্ষে করবেটা কি, এই প্রশ্ন ভারতবর্ষ তুলেছিল। আরো ইন্টারেস্টিং বিষয় কি জানেন, এই পুরো বিষয়ের ডিসপুটগুলো সমাধান হতে পারত সিমলা এগ্রিমেন্ট দ্বারা, যা 1972 সালে সই হয়। কিন্তু পাকিস্তান হঠাৎ করে ঘোষণা করে দিয়েছে তারা সিমলা এগ্রিমেন্ট আর চায় না। অসুবিধা নেই ভারতের, কিন্তু জাতিসংঘের এই ধরনের কমেন্টের পর কালকে পাকিস্তান কি করে সেটাও তো একটা বড় প্রশ্ন। পাকিস্তানকে যদি আন্তর্জাতিক আদালতের সম্মুখীন হতে হয় তাহলে পালানোর পথটা কি থাকবে? আজকে গোটা বিশ্ব পাকিস্তানের দিকে মুখ সরিয়ে নিল, যেখানে ভারতের পাশে 190টার কাছাকাছি দেশ, সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানকে ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ একাধিক জায়গায় যখন লোন নিতে হবে, পাকিস্তান কি সত্যি সেই জায়গায় পাবে? অর্থাৎ দিনের পর দিন নিজেদের ভুলে পাকিস্তানের সাধারণ মানুষকেও বিপর্যস্ত এক ঘটনার সম্মুখীন ফেলে দিলেন পাকিস্তানের এই সন্ত্রাসবাদী মৌলবাদী ইসলামিক রাষ্ট্র সরকার। কিভাবে দেখছেন আপনারা কমেন্টে জানাবেন।